দর্শক, মন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই মুহূর্তে কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অপরচুনিটি বিফোর আস, এটার পর যে উইন্ডো আমাদের সামনে আসছে, এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তা আমরা কিন্তু বাংলাদেশকে সত্যিকার অর্থে পরিবর্তনের কথা আমরা সবাই বলি, সত্যিকার অর্থে পরিবর্তন করতে পারবো। উই আর একটা ইনফ্লেকশন পয়েন্ট। আইদার উপর দিকে যাব, তা না হলে একেবারে এমন জায়গায় যাব যেখান থেকে বেরিয়ে আসা যাবে না। তো এই জন্য আমার মনে হয় সবাই যদি এটা আমরা ধারণ করতে পারি, অ্যাকর্ডিংলি যদি কাজ করতে পারি, যার যার অবস্থান থেকে যদি আমরা সবাই পারফর্ম করি, তাহলে বোধহয় সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। আমাদের পক্ষ থেকে যেটা, আমার দলের পক্ষ থেকে যেটা, আমার মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, উই হ্যাভ এ প্ল্যান। I mean, it's not a political rhetoric. I can assure you it's not a political rhetoric, it's not a political statement. এটা আমরা কিন্তু অনেক হোমওয়ার্ক করেছি, লাস্ট 1-1.5-2 বছর ধরে করতেছি। প্রচুর হোমওয়ার্ক করেছি আমরা প্রত্যেকটা ইস্যুর উপর। এবং ইস্যুগুলো হচ্ছে এরকম যে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ডেমোক্রেটাইজেশনের কথাটা শুধু এগিয়ে নট এ পলিটিক্যাল রেটরিক, যে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যদি বাংলাদেশের নাগরিকরা যদি অংশগ্রহণ করতে না পারে, তাহলে কোন ধরনের অর্থনীতি আপনি কথা বলছেন? আমাদের প্রত্যেকটি নাগরিকের ইকুয়াল অ্যাক্সেস, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, যাতে করে আমাদের প্রত্যেকটি নাগরিক আমাদের অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, এই অর্থনীতির সুফল একটা কোনো প্যাট্রোনাইজ গ্রুপ, একটা পৃষ্ঠপোষকতার মাধ্যমে আমরা করতে পারি না। এই অর্থনীতির সুফল বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কাছে যেতে হবে, ওয়ান ওয়ে অর দ্য আদার। এই সুফলটা পৌঁছাতে হবে আমাদের। এই গাইডিং প্রিন্সিপালগুলো আমরা খুব বেশি, এটার ভিত্তিতে আমরা প্রোগ্রামগুলো করেছি। এই প্রোগ্রামগুলোর মধ্যে একেবারে গ্রামের একজন যে কামার কুমার থেকে, আর্টিজেন থেকে শুরু করে আমার প্রত্যেকটি স্তরের মানুষগুলো যারা আছে, সবাই টার্গেট গ্রুপ আমরা হিসাব করেছি। হাউ ইভেন দ্য স্পোর্টস ইকোনমির কথা আমরা চিন্তা করেছি, যে স্পোর্টসের মাধ্যমে অনেক দেশে ইকোনমি গ্রো হচ্ছে খালি স্পোর্টসের উপরে। আমাদের দেশের মানুষ তো স্পোর্টস ভালোবাসে, আমাদের দেশের লোকের থিয়েটার পছন্দ করে, মিউজিক পছন্দ করে। দিস ইজ অ্যান ইকোনমি। আপনার দে কল ইট ক্রিয়েটিভ ইকোনমি। অনেক দেশে এটাকে নাম দিয়েছে ক্রিয়েটিভ ইকোনমি। এটা আমরা তো করতে পারি। আমরা কিন্তু এই জায়গাগুলিতে কোনো সময় বিনিয়োগ করতে চিন্তা করিনি। আমরা খালি ম্যানুফ্যাকচারিং, সার্ভিস এটার মধ্যে থেকেছি। আর এটার এই ট্রিকল ডাউন এফেক্টের কথা চিন্তা করেছি। আসলে কিন্তু এর বাইরে যে লোকগুলো আছে, যে সম্ভাবনা আছে, যেমন আমি একটা এক্সাম্পল দিই। আমাদের একটা আর্টিজেন, আমরা বরিশালে আমি একটা ফেয়ারে গিয়েছি, একটা শীতল পাটির দোকানে ঢুকেছি। শীতল পাটির জিজ্ঞেস করলাম কত টাকা দাম, বলেছে 700 টাকা। আমি দেখলাম শীতল পাটিটা খুব সিম্পল একটা শীতল পাটি, বিউটিফুলি ডান, নাইসলি বুঝেছেন। তা আমি ওনাকে বললাম, আপনি কি এই শীতল পাটি সবসময় তৈরি করবেন? এইটাই আমরা সবসময়। আবার নতুন কিছু ডিজাইন করতে পারেন না আপনি? নতুন এটাকে, এই শীতল পাটিকে দিয়ে আর অন্য টাইপের কিছু করা যায় না? একই র মেটেরিয়াল দিয়ে করা যায় স্যার, আমরা তো আমাদের ওই নো হাউ না। আপনি চিন্তা করুন, আমি জাস্ট একটা আইটেমের উপর বলছি, এই শীতল পাটিকে যদি আমরা একটু ইনপুট দিতে পারি, র মেটেরিয়াল, আমরা যদি ওদেরকে একটু ঋণের সাপোর্ট দিতে পারি, ক্রেডিট সাপোর্ট দিতে পারি, আমরা যদি ওদেরকে একটু ডিজাইনিং সাপোর্ট দিতে পারি, আমরা যদি ওদেরকে একটু ব্র্যান্ডিং করার সুযোগ দিই, আমি যদি ওকে অনলাইন ইবে, আলিবাবা আর অ্যামাজনের অ্যাক্সেসটা দিই, জাস্ট ইম্যাজিন। এই লোকগুলো কিন্তু গ্রামে বসে যার যার জায়গা থেকে এটা কিন্তু গ্লোবালি সেল করতে পারে, লোকালি সেল করতে পারে। ওই 700 টাকার শীতল পাটি ক্যান বি কনভার্টেড ইন্টু 3,500-4,000 টাকা গ্লোবালি আর লোকাল মার্কেট। আমরা কিন্তু এই সাপোর্ট দিই নাই কোনো, আনফর্চুনেটলি। ইকুয়ালি প্রত্যেক কিছুর উপরে আমাদের মানুষগুলো যে গ্রামে গঞ্জে আছে, আমরা তাদেরকে সে সাপোর্ট ডেলিভার করতে পারি।